উপমহাদেশের শ্রেষ্ঠ দার্শনিক কবি মির্জা গালিব প্রেম, সংশয় ও মানবাত্মার গভীর অনুসন্ধানী এক অনন্য সত্তা। ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে দাঁড়িয়ে তিনি খুঁজেছেন খোদার অস্তিত্ব মানবতার গভীরে। গালিবের ১৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ইতিহাসের পাঠশালার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এমনই মূল্যায়ন তুলে ধরেন সাংবাদিক, গবেষক ও সাহিত্যিক মোহাম্মদ কামাল উদ্দিন। শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের একটি থিয়েটার হলে অনুষ্ঠিত এই সভায় মুখ্য আলোচক ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন। মির্জা গালিবের জীবন ও দর্শন শীর্ষক আলোচনায় তিনি বলেন, গালিব কেবল কবি নন, তিনি এক মুক্তচিন্তক দার্শনিক। তার কবিতায় ব্যক্তিজীবনের বেদনা, রাজনৈতিক বিপর্যয়, ধর্মীয় সংশয় ও মানবপ্রেম একাকার হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, গালিবের প্রকৃত নাম মির্জা আসাদুল্লাহ বেগ। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি হিসেবে তিনি দাবিরুল মালিক ও নাজিমুদ্দৌলা উপাধি লাভ করেন। শৈশবে পিতৃহারা হয়েও ফার্সি ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ তাকে ব্যতিক্রমী কবিতে পরিণত করে। কামাল উদ্দিন বলেন, গালিবের জীবন ছিল দ্বন্দ্বময়। অভাব, শোক, আর্থিক অনিশ্চয়তা, সন্তান হারানোর যন্ত্রণা এবং ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের বিপর্যয় তাকে গভীর অন্ধকারে নিক্ষেপ করেছিল। কিন্তু সেই অন্ধকার থেকেই জন্মেছে তার শ্রেষ্ঠ কবিতাগুলো। ধর্মভাবনা প্রসঙ্গে তিনি বলেন, গালিব ধর্মকে দেখেছেন গভীর সংশয়ের আলোকে। প্রচলিত আনুষ্ঠানিকতার চেয়ে তিনি আত্মিক স্বাধীনতা ও মানবিক উপলব্ধিকে বেশি গুরুত্ব দিয়েছেন। নাটকে প্রশ্ন করা হয়েছিল নিজেকে, টু বি অর নট টু বি, নিজের দর্শনের উপর, নিজের জীবনের উপর। সেই নিজের দর্শন এবং নিজের জীবনের উপর উপমহাদেশে আমরা যদি কারো কথা বলতে হয়, যে আজকের যে আয়োজন, মির্জা গালিবের কথা বলতে হবে। মির্জা গালিব বলেছে, আমি কবি নই, আমি একজন দুঃখী মানুষ। আমার দুঃখের ভাষা কবিতা। তিনি বলছে, আমি কবি নই, আমি একজন দুঃখী মানুষ, আমার দুঃখের ভাষা কবিতা। কি চমৎকার! সেই দুঃখের ভাষা কবিতা, আমরা যার কবিতা ফার্সি এবং উর্দু নিয়ে যে পৃথিবীর ইতিহাসে অনেক বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে। আমি মির্জা গালিবের উপর বিস্তারিত একেবারে আলাপ করার মতন অত জ্ঞান গর্ব মানুষ আমি কিন্তু নয়। এখানে যারা উপস্থিত হয়েছে অনেকেই মির্জা গালিবের উপর আমার চেয়ে আরো ভালো বলতে পারবে। মির্জা গালিব বলেছিল, যখন বাঁচতে চেয়েছি তখন হত্যাকারীরা আমার পিছনে লেগেছিল, আমি যখন মরতে চেয়েছিলাম তখন হত্যাকারী খুঁজে পাইনি। সে বলেছিল, পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় আদালতে ধর্মের গ্রন্থ চুয়ে, আর পৃথিবীতে সবচেয়ে সত্যি কথা বলা হয় মদের টেবিলে সুরা পান করা অবস্থায়। কারণ মির্জা গালিবের একটি অভ্যাস ছিল, সেটা হলো সুরা পান করা। তো যাই হোক, আমি সেই আলোচনায় আমরা চলে যাই যে আসাদুদ্দৌলা খান বেগ মির্জা গালিব, আমরা তাকে যে দাবিউল এবং নিজামুদ্দৌল উপাধি কিন্তু দিয়েছিল। মির্জা গালিবের জন্ম ১৭৫৭ সালে ২৭শে ডিসেম্বর। তার মৃত্যু ১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসে তার মৃত্যুবরণ করেছে। মির্জা গালিবের মৃত্যু দিবসের দিন আমি আরেকজন মানুষকে স্মরণ করি, আজকে আমাদের উপমহাদেশের, তিনিও কিন্তু মির্জা গালিবকে স্মরণ করেছেন। ডক্টর মোহাম্মদ এনামুল হক স্যারের কিন্তু আজকে মৃত্যু দিবস। উনি কিন্তু আজকের
এই দিনে 1982 সালে ডক্টর এনামুল হক মৃত্যুবরণ করেছেন। তিনি কিন্তু উপমহাদেশের একজন উর্দু এবং ফার্সির উপর বড় সাহিত্যিক ছিলেন এবং বাংলাদেশের সাহিত্যের জগতের বাংলা সংশোধনের মধ্যে বিশাল একটি ব্যক্তিত্ব ছিলেন। তিনি আরকান রাজসভার যে ইতিহাস তিনি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আজকে ডক্টর এনামুল হকের কিন্তু মৃত্যু দিবস, আমি তাকে স্মরণ করি। আমরা যদি ধরি মির্জা গালিব যেই সময়ের মধ্যে জন্ম নিয়েছে, যে 1757 সালে, মির্জা গালিবের জন্ম কিন্তু আগ্রাতে হয়েছে। মির্জা গালিবের বাবা আবদুল্লাহ বেগ এবং মাতা ছিলেন ইজ্জত খানম বেগম। তাদের কিন্তু রক্তের মধ্যে, সে যদিও মুঘল সম্রাটের শেষ রাজা, শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন, কিন্তু মির্জা গালিব তার বহু আগের কিন্তু রাজবংশের কিন্তু সন্তান। 10ম শতকের দিকে যদি আমরা সেলজুক রাজ্যের কথা যদি বলি, সেলজুক যখন এই উপমহাদেশ শাসন করতেছে 10ম শতকে, তখন বারকিওয়া ছিল রাজা। এর পরবর্তী এসে বখতিয়ারউদ্দিন খিলজি কিন্তু 20 বছর শাসন করেছে, যে 1329 সাল পর্যন্ত। বখতিয়ারউদ্দিন খিলজির কিন্তু উত্তরসূরি হলো মির্জা গালিব। মির্জা গালিব কিন্তু তার নানার বংশ দিয়ে বা বাবার বংশ দিয়ে খুব উচ্চ পর্যায়ের একজন মানুষ ছিলেন। তার বাবা কিন্তু এই যে মুঘল সম্রাটের অধীনে একজন সৈনিক ছিলেন। যে মির্জা গালিবের জন্মের 4 বছর পরে যুদ্ধক্ষেত্রে তার বাবা আবদুল্লাহ বেগ মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুর পরে তার মাকে কিন্তু সেকেন্ড বিয়ে করেছিল নসরুল্লাহ, তার চাচা। নসরুল্লাহ কিন্তু দুর্ভাগ্য, মির্জা গালিবের বেশি দিন কিন্তু তার চাচাকেও কিন্তু বেশি দিন পায় নাই। হাতির পিঠ থেকে চটকে পড়ে গিয়ে তার চাচাও কিন্তু মৃত্যুবরণ করেছেন। মির্জা গালিব 13 বছর বয়সে সেই ওমরা খানম বেগমকে কিন্তু বিয়ে করেছিলেন, মাত্র 13 বছর বয়স। ওমরা খানমের পূর্বপুরুষ নবাব পরিবার ছিলেন। মির্জা গালিবের বাবা কিন্তু তার নানার বাড়িতে, অর্থাৎ মির্জা গালিবের নানার বাড়িতে বড় হয়েছিলেন বা অবস্থান করতেন আগ্রাতে। সেই আগ্রাতেই কিন্তু মির্জা গালিব ওমরা খানকে বিয়ে করেছিলেন। বিয়ের পরেই সেই কিন্তু 1811 সালে দিল্লিতে চলে যান। দিল্লিতে মৃত্যুর আগ পর্যন্ত সে দিল্লিতে ছিলেন, মাঝখানে মাত্র 2 বছর কলকাতা ছিলেন। তা আমরা যদি মির্জা গালিবের যদি আমরা পর্যালোচনা করি, তার জীবনে সে কিন্তু কখনো নতি স্বীকার করেনি। সেই ব্যক্তিত্ব নিয়ে চলত, তার ব্যক্তিত্ব নিয়ে সেই চলত। সে কখনো কোনো জায়গার মধ্যে ছোট হয়নি। মির্জা গালিবের অসংখ্য ইতিহাসের মধ্যে দেখা যায় মির্জা গালিবের একটি খারাপ অভ্যাস ছিল, সেটা হলো সে মদ্যপান করত এবং সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিত প্রশ্নের মাধ্যমে। সেই এমন একটি সময় গেছে, তার আরেকটি অভ্যাস ছিল, সেটা হলো সে জুয়া খেলত। একদিন তাই সেটা স্বভাবগত বড় ধরনের কবি সম্রাট বাহাদুর শাহ জাফর কিন্তু তাকে ওস্তাদ ডাকত। সম্রাট বাহাদুর শাহ জাফরও কিন্তু একজন কবি ছিলেন। সম্রাট বাহাদুর শাহ জাফরের দরবারের মধ্যে আরেকজন তার প্রতিদ্বন্দ্বী সিনিয়র কবি ছিলেন শেখ ইব্রাহিম জৌকি। শেখ ইব্রাহিম জৌকি কিন্তু এই মির্জা গালিবের প্রতিদ্বন্দ্বী কবি ছিলেন এবং সিনিয়র কবি ছিলেন। একদিন রমজান মাস, তার একজন বিখ্যাত মুফতি বন্ধু সফদরউদ্দিন মির্জা গালিবের সাথে দেখা করতে আসছে। সে একজন মুফতি এবং কবি এবং সাহিত্যিক। তখন মির্জা গালিব রমজান মাসে বসে বসে সুরপান করছে এবং জুয়া খেলছে। তখন সফদরউদ্দিন বলল
গালিব, কোরআনের মধ্যে যে আল্লাহ বলেছে রমজান মাসে সমস্ত শয়তানকে বন্দী করা হয়, কিন্তু আমি এখন কি দেখছি? তখন মির্জা গালিব বলল, বন্ধু, আল্লাহ ঠিকই বলেছে কোরআনের মধ্যে, তবে যেই ঘরের মধ্যে বন্দী করার কথা ঘরটা এটাই, মানে শয়তানকে যে ঘরের মধ্যে তালাবদ্ধ করার কথা সেই ঘরটা এটাই। তার মানে এটাই বুঝাইতে চাইছে যে আল্লাহ যেটা বলছে এটা সত্যি, কিন্তু শয়তানকে বন্দী করছে, কিন্তু বন্দিটা করছে এই ঘরে। তার মানে আমি এই ঘরের মধ্যে যদি শয়তানকে খুঁজো আমাকেই পাবা। মানে আল্লাহ কিন্তু মিথ্যা বলে নাই কোরআনের মধ্যে। সফদরউদ্দিন তখন বলল, তুমি কি নিজেকে শয়তান বলে? কি কোরআনে বলেছে যেহেতু আল্লাহ শয়তানকে বন্দি করেছে, তাহলে বন্দিটা কোথায় করেছে? তো আমি তো খুঁজে দেখলাম আমার ঘরে এই তো শয়তান, আমি নিজেই তো শয়তানের রূপদারি বসে আছি, না হলে তুমি আমাকে এই কথা বলতে না। কত বড় সাহস নিয়ে এই ধরনের কথা বলতে পারে। এখন মির্জা গালিব সব জায়গার মধ্যে খবর হয়ে গেছে, মির্জা গালিবকে অবজেকশন দেওয়া হলো। একদিন ব্রিটিশ শাসনের তখন শুরু হয়েছে, আইনগতভাবে সিদ্ধান্ত নিল মির্জা গালিবের বাসায় একদিন আইনের লোক গিয়ে পৌঁছে গেছে। পৌঁছে তখন দেখা গেছে মির্জা গালিবকে সতর্ক করা হলো, 100 রুপি জরিমানা করা হলো জুয়া খেলা যেন না খেলে। তখন মির্জা গালিব 100 রুপি প্রদান করলেন, কিন্তু সেই জুয়া খেলা কিন্তু বন্ধ করেনি। পরবর্তীতে কয়দিন পরে দেখা গেছে একই জায়গায়, একই রুমে, একই অবস্থানে মির্জা গালিব ঘরে বসে সুরপান করছে এবং জুয়া খেলছে। তখন আবার সরকারি দল এসে তাকে 6 মাসের কারাদণ্ড দিল, 200 রুপি তাকে কি জরিমানা করা হলো। তখন সম্রাট বাহাদুর শাহ জাফর ব্রিটিশের অধীনে, কিন্তু সম্রাট বাহাদুর শাহ জাফর যখন ব্রিটিশ কর্তাদের কাছে আকুল আবেদন জানালো যেহেতু গালিবকে মুক্ত করা হোক, তখন ব্রিটিশ সরকার বলেছে যেহেতু আইনের গতিতে চলবে, কিন্তু তাকে মুক্তি দেওয়া হবে না। পরবর্তীতে সেই অন্যভাবে মুক্তি পেয়েছে। 1857 সালে যখন বিপ্লব হলো, সিপাহী বিপ্লবের কারণে সম্রাট বাহাদুর শাহ জাফরকে যখন আটক করে মায়ানমার, আজকের মায়ানমার, বার্মার মধ্যে যখন নির্বাসনে দিয়ে দিল, তখন মির্জা গালিবকে ব্রিটিশের প্রশাসন কিন্তু তাকে হাজির করলো। কিন্তু মির্জা গালিব, তুমি এই আন্দোলন সম্পর্কে তুমি কি জানো? তুমি নিশ্চয় মুসলমান। তখন মির্জা গালিব বলেছিল হাফ, একটি শব্দ বলেছিল হাফ। হাফ শব্দ যে আমরা বলি অর্ধেক মানে হাফ। তখন ব্রিটিশ আইনকর্তা বলেছিল হাফ মানে কি? বলে কি, আমি মদ পান করি কিন্তু শূকরের মাংস খাই না। আমি মদ পান করি কিন্তু শূকরের মাংস আমি খাই না। তখন মির্জা গালিবের যে একটি ভাতা, মির্জা গালিবের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তার ভাতাটা বন্ধ করে দিয়েছিল। মির্জা গালিব একটি পর্যায়ে অর্থের সংকটে পড়ে গেছে। তখন ব্রিটিশের পক্ষ থেকে দিল্লি উইলিয়াম কলেজে মির্জা গালিবের একটি চাকরির জন্য ব্যবস্থা করল। তখন মির্জা গালিব 6 বেহারার পালকি নিয়ে, সে কিন্তু পালকি নিয়ে চলতো, 6 বেহারার পালকি নিয়ে মির্জা গালিব চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছে। কিন্তু ওখানে একটি সমস্যা হয়ে গেল, মির্জা গালিব কিন্তু পালকি থেকে নামবে না। কেন? ওখানে নিয়ম আছে, কলেজে যদি কোনো বিশেষ মেহমান যায়, বিশেষ ব্যক্তি যায়, তাহলে কলেজ কর্তৃপক্ষ রিসিভ করবে। কিন্তু মির্জা গালিবকে রিসিভ করার জন্য কলেজের পক্ষ থেকে ব্রিটিশ কোনো প্রতিনিধি তখন আসেনি। মির্জা গালিব বলল আমি কলেজে ঢুকবো না। তখন পরবর্তী ব্রিটিশের প্রতিনিধি আসলো, কলেজ প্রতিনিধি উইলিয়াম কলেজের দিল্লি। তখন বলল, গালিব আপনি আসছেন না কেন বা নামছেন না কেন পালকি থেকে? মির্জা গালিব বলল, আপনি জানেন আমি রাজসভার কবি, আমার একটি সম্মান রয়েছে। আমি তো আমাকে এই যে এই কলেজের নিয়ম আছে,
কোনো বিশেষ মানুষ আসলে, বিশেষ মেহমান আসলে তাকে রিসিভ করতে হবে সম্মানের সাথে। তখন কলেজের পক্ষ থেকে বলা হলো, আপনি তো একজন চাকরি প্রার্থী, আপনাকে তো আমরা বিশেষ মেহমান হিসেবে কিন্তু এখানে আমন্ত্রণ জানিয়ে নেই। তখন মির্জা গালিব বলল, যেখানে আমার সম্মান যেখানে থাকবে না আমি সেখানে চাকরি নেব না। সেই ওই কলেজে আর চাকরি করে নাই। মির্জা গালিব জীবনের শেষ পর্যন্ত কোনো ক্ষেত্রে কিন্তু আপোষ করে নাই। এক পর্যায়ে মির্জা গালিবের যখন ভাতা বন্ধ হয়ে গেল, তখন ব্রিটিশের দিল্লি থেকে রাজধানী করা হলো কলকাতাতে। তখন কলকাতাতে সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন মির্জা গালিব। 2 বছর কিন্তু কলকাতাতে ছিলেন। মির্জা গালিব 1857 সালে দুরবস্থার যখন পড়ল, তখন তার প্রতিদিন একটা স্মৃতিমূলক চিঠি লিখত। পৃথিবীর মধ্যে কয়জন যদি উর্দুর উপর যদি শ্রেষ্ঠ কোনো কেউ চিঠি লিখে থাকে, সেটা হলো মির্জা গালিব। মির্জা গালিবের চিঠি কিন্তু অক্সফোর্ডে রিসার্চ করা হয়েছে, হার্ভার্ডে রিসার্চ করা হয়েছে, এবং তার চিঠিগুলো নিয়ে অনেক ইতিহাস রয়েছে। তখন দস্তাম্বু নামে একটি স্মৃতিমূলক সে বই লিখেছে উর্দুতে। দস্তাম্বু ছিল যে 1857 সালের পতনের পর তার মৃত্যুর আগ পর্যন্ত মানে কি ঘটনা ঘটেছে, তার কি কি অবস্থা ছিল। মির্জা গালিবের কোনো ছেলে সন্তান ছিল না, তার 7টি সন্তান মারা গেছে। তার একটি সন্তান, তার ভাইয়ের সন্তান আসিফ নাম, তাকে কিন্তু পালক নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, মির্জা গালিবের মৃত্যুর আগে ওই ভাতিজাও কিন্তু মৃত্যুবরণ করেছে। তখন মির্জা গালিবের একেবারে অর্থ সংকটে পড়ে গিয়েছে। সেই তার একটি অভ্যাস ছিল জুয়া খেলা, আর একটা অভ্যাস ছিল মদ্যপান করা। একদিন অনেক সভাতে অনেকজন আসত। মির্জা গালিবকে বলল, তুমি লিখো কিভাবে? তখন মির্জা গালিব বলল, আমার সাথে তুমি সন্ধ্যায় মদিরার আসরে তুমি আসবা, অর্থাৎ সুরের আসরে তুমি আসবা। তখন যেই মানে মির্জা গালিবকে বললো, সেই সন্ধ্যায় আসলো। দেখা গেল সন্ধ্যায় মির্জা গালিব বসে বসে মদ খাচ্ছে এবং লিখতেছে। তো মির্জা গালিবের লিখার স্টাইল হলো সুতা থাকতো, 1 লাইন লিখতো, 1 ফেক মদ পান করতো, লিখে একটা গিট্টা দিত, এবং 1 লাইন লিখতো, 1 ফেক সুরো পান করতো এবং একটা গিট্টা দিত। এখন তার বন্ধু তার কোনো প্রশ্নের মানে উত্তর পাচ্ছে না। রাতের শেষ চলে গেল, সকালবেলা আবার ওই বন্ধু মির্জা গালিবের সাথে দেখা করতে আসলো। বলছে, তুমি তো কালকে লিখলা আর সুতার মধ্যে গিট্টা দিয়েছ, কিন্তু আমি তো এটার অর্থ বুঝি নাই। তখন মির্জা গালিব উঠে ওই সুতোটা নিয়েছে। সুতোটা নেওয়ার পর একটা সুতার গিট খুলে এবং ওই কি লেখছে সব মুখস্থ একটার পর একটা বলে যাচ্ছে। কি লিখেছে কিন্তু লেখা তার আর দেখার কিন্তু প্রয়োজন হয়নি। ওই রাতে যে লেখার সময়, যে মদ পান করার সময় যে গিটটা দিয়েছে, ওই গিটটাই তার মনে ছিল, এবং একটা গিট খুলছে এবং একটা লাইন পড়ছে, একটা গিট খুলছে একটা লাইন পড়ছে, কিন্তু কোনো দেখে তার কবিতা কিন্তু পাঠ করা হচ্ছে না। তখন তার বন্ধু বলল, যেহেতু আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি, যেহেতু তোমার কাছে আমি সারেন্ডার করলাম। মির্জা গালিবকে আমরা অনেকভাবে যদি রিসার্চ করে অনেকভাবে পাওয়া যায়। একদিন মির্জা গালিব বলল, যেহেতু আমি হৃদয়টা আমার বিক্রি করে দেব। বাজারে গেল, এখন বাজারে বলছে যে হৃদয় কে নেবে। মানুষ চিন্তা করলো, মির্জা গালিব নিশ্চয় পাগল হয়ে গেছে, হৃদয় কিভাবে বিক্রি করবে। অনেক মানুষ আসছে যে যাচ্ছে,
কেউ জিজ্ঞাসা করছে হৃদয়টা কি, হৃদয়ের দাম কত, এখন হৃদয়টা কিভাবে বিক্রি করা হবে। কেউ কিন্তু সন্তুষ্ট হলো না। একজন নারী তার দিকে এগিয়ে আসলো, এগিয়ে এসে বলল, আমি হৃদয়টা কিনতে চাই। বলে কি, হৃদয় কিনতে হলে কিন্তু কষ্ট ফিরিয়ে দেওয়া হবে, হৃদয় কিনতে হলে কষ্ট ফিরিয়ে দেওয়া হবে। ওই নারী বলল, আমি তো হৃদয় নিয়ে যাব, কিন্তু কষ্ট নিয়ে যাব না। আমি হৃদয় নিয়ে যাব, কিন্তু আমি কষ্ট নিয়ে যাব না। মির্জা গালিব বলল, আমার হৃদয়টাই হলো কষ্টের সৃষ্টি, হৃদয় নিতে হলে আমার কষ্ট সয়ে নিতে হবে। এই যে কষ্টের মধ্যে তার জীবন চলার যে ইতিহাস, তার মধ্যে একটা অহংকার বোধ ছিল। তার অহংকার থাকার কারণ হলো সেই প্রচুর জানত। সেই তার প্রথম শিক্ষক ছিল আসাদুজ্জামান। এর মধ্যে একজন পারস্যের একজন পণ্ডিত তার ওখানে আসছিল, আবদুল্লাহ নাম। 2 বছরের জন্য তার বাড়িতে থাকছে। তো পারস্যের যে আবদুল্লাহ ফার্সির উপর বিশেষজ্ঞ ছিলেন। এই আবদুল্লাহ থেকে সেই ফার্সির উপর কিন্তু তার শিক্ষা এবং জ্ঞান আহরণ করেছিলেন। মির্জা গালিব একদিন মসজিদে বসে মদ খাচ্ছে। সবাই মসজিদ গেরুয়া করল, মির্জা গালিবকে শাস্তি দেওয়া হবে, তার বিরুদ্ধে বিশাল আন্দোলন করা হলো। তখন মসজিদের সবাইকে জিজ্ঞাসা করলো, আপনারা আমাকে কেন আক্রমণ করতে আসছেন? তখন মির্জা গালিবকে বলল, এটা মসজিদ, এখানে আল্লাহর ঘর, এখানে আল্লাহ আছে, তুমি এখানে বসে মদ খাচ্ছ। তো মির্জা গালিব বলল, পৃথিবীতে এমন একটি আমাকে জায়গা দেওয়া হোক যেখানে সৃষ্টিকর্তা নেই। তখন সেখানে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করলো, সৃষ্টিকর্তা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও তুমি ছিলা এবং পৃথিবী ধ্বংস হওয়ার পরেও তুমি থাকবে। আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি সত্যিকারে কোথায় আছো? এমন একটি জায়গা আমাকে দেখিয়ে দাও যেখানে আমি বসে সুরাপান করব, সেখানে তোমার সামনে আমি লজ্জিত হব না। তখন সবাই কিন্তু মির্জা গালিবের কাছে হার মানি চলে গেল। সেই বলেছে, স্বর্গের মধ্যে, বেহেশতের মধ্যে আম মালুম হে, এই যে একটি গজল রয়েছে, মানে এই যে বেহেশতের মধ্যে কি শরাব দেওয়া হবে এবং কি কি করা হবে, সে বলছে আমি সব জানি। সে বলেছে, আমি তোয়াব করি না, কিন্তু আমি যখন তোয়াবের পাশ দিয়ে জমজমে দাঁড়াই, আমার সুরার মধ্যে যখন পানি মিশাতে হয় তখন আমি জমজমের পানি মিশাই, আমি কিন্তু তোয়াব করি না। মানে এটা নিয়ে সারা পৃথিবীতে তখন একটি মির্জা গালিবের মানে ধর্ম বিরোধী কথাবার্তার মধ্যে চলে আসছে। কিন্তু সত্যিকারে দেখা গেল মির্জা গালিব কিন্তু ধর্মের বিরুদ্ধে নয়, সে ছিল সরাসরি সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন করা। মির্জা গালিবের শিক্ষা ছিল জ্যোতির্বিদ্যা, যুক্তিবিদ্যা এবং তার যেই সাহিত্যবিদ্যা। তো ওই কারণে তার যুক্তির সাথে কেউ কিন্তু পারত না, মানে মির্জা গালিবের সাথে কেউ যুক্তিতে কেউ পারত না। তার প্রতিদ্বন্দ্বী কবি ইব্রাহিম, শেখ ইব্রাহিম জৌকি, তার রাজসভার কবি, একদিন যে বাহাদুর শাহ জাফরের স্ত্রী এবং এই তার ছেলে মির্জা জায়েদের বিয়েতে, বিবাহ অনুষ্ঠানে একটি আয়োজন করা হলো নিজুম মহলে। তখন মির্জা গালিবকে বলা হলো, তুমি এখন এমন একটি কবিতা রচনা করো যেটা সবাতে কেউ যেন উত্তর দিতে না পারে।
তখন সেই একটি কবিতা রচনা করল উর্দুতে। তার কবিতার মধ্যে বলেছে, আমি একমাত্র শ্রেষ্ঠ কবি, এখানে আমার কবির কবিতার উত্তর দেওয়ার মতো কেউ নেই। তখন বাহাদুর শাহ জাফর বুঝতে পেরেছে এই কথাটা কাকে বলেছে, কারণ তার প্রতিদ্বন্দ্বী কবি ছিল শেখ ইব্রাহিম জোকি। তখন শেখ ইব্রাহিম জোকিকে বলল, তুমি বাহাদুর শাহ তুমি গালিবের কবিতার উত্তর দাও। তখন গালিবের কবিতার উত্তর দিতে গিয়ে বলল, যেহেতু আমি রাজসভার তার সিনিয়র কবি, কিন্তু আমি মানতে বাধ্য হয়েছি তার যুক্তির সাথে, তার চিন্তার সাথে, তার ভাষার সাথে। এই কবি একেবারে শেষ অবস্থায়, 72 বছর বয়স, নিঃস্ব অবস্থায়, তার দারিদ্র এত অবস্থা খারাপ হয়ে গেছে, তাকে দেখার কেউ নেই। তার স্ত্রী ছিল অত্যন্ত ফরজগার। তার সাথে কিন্তু ওই যে আমার ভাই বলেছে, সে বলেছিল আমার বিবাহ হলো প্রথম কারাগার, দ্বিতীয় কারাগার, প্রথম কারাগার হলো আমার জীবন। সে নিজের জীবনকে কিন্তু কারাগার বলেছে, বিয়েকে কিন্তু দ্বিতীয় কারাগার বলেছে, প্রথম কারাগার বলেছে আমার জীবন। তার নিঃস্ব অবস্থার মধ্যে যখন তার বন্ধুরা যখন আনাগোনা কমিয়ে গিয়েছে, কয়েকজন বন্ধু এসে বলল, গালিব তোমার জীবনে শেষ অবস্থায় বলো, অসুস্থ অবস্থার মধ্যে তোমার কিছু বলার আছে কিনা। তো গালিব বলল, আমার জীবনে যা বলার আছে তো আমি কবিতার মাধ্যমে বলেছি, নতুনভাবে তো আমার বলার কিছু নেই। নতুনভাবে বলার আছে, আমি পুরাতন একটি জায়গায় নতুনভাবে যাব, যেখানে আমার জন্য হুররা অপেক্ষা করছে, যেখানে আমার জন্য সুরানি অপেক্ষা করছে, আমি সেখানে যাব। মানে কত বড় কবি হলে সেই তার, মানে সে বলছে যেহেতু হুরের কথা বলছে, কোথায় ব্যস্তের মধ্যে সে যাবে, তার জন্য এর চেয়ে আরো ভালো সুরানি অপেক্ষা করছে এবং সুন্দরী হুরেরা অপেক্ষা করছে। এবং তার এই পুরাতন জায়গা, সে বলছে এটা নতুন জায়গা নয়, সেটা পুরাতন জায়গা, কারণ দুনিয়ার অনেক আগেই যেহেতু ব্যস্ত সৃষ্টি হয়েছে, আল্লাহ বলেছে সেটা তো নতুন কিছু নয়, নতুন হলো পৃথিবী। আমি এই নতুন জায়গা থেকে পুরাতন জায়গায় যাব নতুন হিসেবে, কিন্তু ওখানে আমার জন্য অপেক্ষা করছে। তার মৃত্যুটা হয়েছিল তখন সোমবার ছিল, আসরের পরে, অর্থাৎ 1869 সালের 15 ফেব্রুয়ারি আসরের পরে তার মৃত্যু হয়েছিল। তার কিন্তু রক্তহরণের মধ্যে দিয়ে, তার রক্তহরণের মাধ্যমে তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর পরে খুব স্বল্প মানুষের মধ্যে কিন্তু জানাজা অংশগ্রহণ করেছে। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশে কিন্তু তাকে দাফন করা হয়েছে। মির্জা গালিবের মৃত্যুর পর মির্জা গালিবের সাহিত্য নিয়ে তখন আলোচনা শুরু হয়েছে অনেক পরে। বিশেষ করে আল্লামা ইকবাল যখন মানে উর্দুকে রিসার্চ করছে গালিবের কবিতা নিয়ে, তখন সারা পৃথিবীতে কিন্তু এই মির্জা গালিবকে আবার নতুনভাবে জানার সুযোগ হয়েছে। তার কবিতার সাথে, সাহিত্যের সাথে তখন রিসার্চ করে দেখা গেল শেক্সপিয়ারের সাথে মিল রয়েছে, প্যারোডির সাথে মিল রয়েছে, এবং সিরাজির সাথে মিল রয়েছে, রুবির সাথে মিল রয়েছে, এবং গার্টুর সাথে মিল রয়েছে, দানদের সাথেও মিল রয়েছে। কিন্তু তাদের সাথে কারোর সাথে কিন্তু মির্জা গালিবের কিন্তু দেখা হয়নি। তার কবিতার এবং সাহিত্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে অর্থাৎ শেক্সপিয়ার, তাদের সাথে আরেকটা জায়গার মধ্যে কিন্তু মিল ছিল না। শেক্সপিয়ার যদি ইংরেজ কবি ছিল, জীবনে কখনো মত স্পর্শ করেনি। টলস্টয় কখনো মত স্পর্শ করেনি, এবং দামদে কখনো মত স্পর্শ করেনি। তার সমকক্ষ যারা মত স্পর্শ করে বড় কবি হয়েছিলেন, হামরিং হয়েছিলেন, আমাদের শক্তি বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন। রবীন্দ্রনাথ জীবনে কখনো কিন্তু মত স্পর্শ করেনি। আমাদের নজরুলকে কিন্তু মাঝে মধ্যে বলা হয়েছিল, নজরুলের একটি কবিতা নিয়ে, খোদার না বেশরাব বেশাতে, কিন্তু নজরুল কখনো শরাব পান করেনি। কিন্তু নজরুলকে কোনো এক সময়ের মধ্যে বলেছে যে গালিবের মতো সেই নজরুলও কিন্তু মদ্যপান করে, কিন্তু সত্য না।
গালিব একমাত্র বলেছে যেত, এবং শেক্সপিয়ারের যেমন তার যদি প্রত্যেকটা যুক্তি, আপনি যদি হেলমেটের কথা বলেন, মার্সেল অফ ভেনিসের দিকে যদি আপনি তাকান, শেক্সপিয়ারের প্রতিটি নাট্য সংলাপের মধ্যে প্রশ্ন রয়েছে, অস্তিত্বের প্রশ্ন রয়েছে, বাস্তবের প্রশ্ন রয়েছে। কিন্তু ঠিক তদ্রূপ কবিতার মধ্যে গালিবের প্রশ্ন রয়েছে এবং যুক্তি রয়েছে, দার্শনিকতা রয়েছে। মির্জা গালিবের কবিতা এবং সাহিত্য, কিন্তু সেই সাহিত্য রচনা করত কিন্তু উর্দু এবং পার্সিতে, কিন্তু কথা বলতেন কিন্তু হিন্দিতে। হিন্দিতে কিন্তু সেই সাহিত্য রচনা করে নাই, করল হয়তো কয়েকটা, তবে সবচেয়ে বেশি তার সাহিত্য কিন্তু চিঠির মাধ্যমে। তার লেখা শুরু হয়েছিল রাজদরবারে তৈমুরের ইতিহাস লিখে। আপনারা জানেন, মুঘল সম্রাট যখন 1526 সালে যখন সম্রাট জহিরুদ্দিন বাবর যখন ভারতবর্ষ জয় করলেন পানির পথে এসে, তা বাবরের কিন্তু পূর্বপুরুষ ছিলেন, মায়ের দিকে ছিলেন চেঙ্গিস খান, বাবার দিকে ছিলেন তৈমুর। মুঘল সম্রাটের শেষ সম্রাট হলো আমাদের এই যে বাহাদুর শাহ জাফর। বাবর দিয়ে শুরু হয়েছে, বাবর কিন্তু 5 বছর ক্ষমতায় ছিলেন সম্রাট জহিরুদ্দিন বাবর, কিন্তু তার পূর্বের ইতিহাস শুরু হয়েছিল তৈমুর থেকে। তৈমুর পৃথিবীর অর্ধেক শাসন করেছে, 4 ভাগের 3 ভাগ শাসন করেছে চেঙ্গিস খান, এবং চেঙ্গিস খানের গোষ্ঠী এবং বংশধর হলেন বাবর। ওই কারণেই বাহাদুর শাহ জাফর কিন্তু এই ইয়াকে দিয়ে, গালিবকে দিয়ে প্রথম শুরু করেছিল 50 রুপির মাধ্যমে, 50 রুপি দিত তৈমুরের ইতিহাস লেখার মাধ্যমে। এবং তৈমুরের ইতিহাসের পাশাপাশি আকবর নামা, যে ইলাহি আকবর আবুল ফজল, যেটা সম্রাট, যে আকবর যেটা রচনা করেছিলেন, যে সম্রাট আকবরের যে আকবর নামা এবং দিনে ইলাহি যে ধর্মের কারণে, সেটার লেখক ছিলেন কিন্তু আবুল ফজল। আবুল ফজলকে তো সম্রাট সেলিম জাহাঙ্গীর হত্যা করেছিলেন এই যে আনারকলির ঘটনা নিয়ে। এই দুইটা ইতিহাসের জন্য বাহাদুর শাহ জাফর এই গালিবকে নিয়মিত বাধা প্রদান করতেন, এবং তখন কিন্তু সেই সভাকবি হয় নাই। সভাকবি হচ্ছে কিন্তু পরে, কিন্তু তার ইতিহাস ছিল প্রথম তৈমুরের ইতিহাস, চেঙ্গিস খানের ইতিহাস, এবং সম্রাট আকবরের যে আবুল ফজল যেটা রচনা করেছে সেটার ইতিহাস এবং পর্যালোচনা করে তাকে শোনাতে হতো। এই যে মানে দেখা গেছে এই যে গালিবের প্রথম মানে লাভ অফ সং ফ্রান্সে তখন রিসার্চ করে প্রথম বাইর করলো। হার্ভার্ডে প্রথম তার রিসার্চ করলো সিটি। তার সিটিগুলোর মধ্যে এক একটি সিটি ছিল মানে সবচেয়ে বড় ধরনের সাহিত্য, এবং সিটি লেখার ক্ষেত্রে সবচেয়ে উর্দু সিটির লেখার ক্ষেত্রে তোর সময়ের মধ্যে মির্জা গালিবের মতন কিন্তু সিটি লেখার কেউ ছিল না। তার সিটিটা ছিল এক একটি সিটি মানে এক একটা সাহিত্য। তো যাই হোক, মির্জা গালিবকে নিয়ে আমরা যে আলোচনাতে আসছি, মির্জা গালিব হলো আটলান্টিক মহাসাগরের মতন, বঙ্গোপসাগরকে আমি বলবো না। মির্জা গালিবের সাহিত্য ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, একদিন 3 জন লোক একটি দোকানে বসে কবিতা নিয়ে আলাপ করতেছে। একজন বলল কবিতা হলো ছন্দ মিলানো, আরেকজন বলল কবিতা হলো বই বিক্রি করা, আরেকজন বলল কবিতা হলো সময় পাস করা। তখন পাশে দিয়ে মির্জা গালিব হেঁটে যাচ্ছে। মির্জা গালিব শুনে তাদের আড্ডার মধ্যে অংশ নিল। তো মির্জা গালিব অংশ নিয়ে বলল, তোমরা 3 জনে 3টি কথাই বলেছ, কিন্তু মানুষের কথা তো বলো নাই। তখন সবাই মির্জা গালিবের দিকে তাকিয়ে থাকলো। মির্জা গালিবকে কিন্তু তারা চিনে না। তখন বলল, আপনি কে? তখন মির্জা গালিব বলল, তোমরা এতক্ষণ যে কবিতার কথা বলেছ
সেই আমি মির্জা গালিব। আমি মানুষকে নিয়ে কবিতা লিখি, মানুষ ছাড়া কবিতা কখনো হবে না। তো আজকে আমরা যদি মির্জা গালিবের কথা যদি বলতে যাই, মানুষের কথা কিন্তু বলতে হবে। আজকের যে আয়োজন আমাদের এই সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন করেছেন, আমি মনে করি মির্জা গালিবের মৃত্যুদিন আজ থেকে আরও এক সপ্তাহ পরে 15ই ফেব্রুয়ারি, যেহেতু 1869 সালে তার মৃত্যু, 1757 সালে 27শে ডিসেম্বর বুধবারে তার জন্ম, এবং 1869 সালের সোমবার 15 ফেব্রুয়ারি আসরের পরে মাগরিবের আগে তার মৃত্যু। তার এই মৃত্যু দিবস আজকে 157তম মৃত্যু দিবস। আমরা যদি বলি তার মৃত্যু 1869 সাল থেকে যদি হিসাব করি 157তম আজকে মৃত্যু দিবস। হয়তো আমরা এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা পৃথিবীর আলো চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন কিন্তু বেঁচে থাকবে। তার মধ্যে মির্জা গালিব একজন। মির্জা গালিব সাহিত্যের জন্য, কবিতার জন্য, উর্দু গজলের জন্য আমাদের কাছে বেঁচে থাকবে। আমরা আজকে মির্জা গালিবের উপর আলোচনা করতে পেরে, আমাকে যে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমার বন্ধু সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, আমরা অনেক আলোচনাতে কিন্তু আসি নিয়মিত। মির্জা গালিবের উপর আলোচনাটা হয়তো একটু ব্যতিক্রম হয়েছে। আমি মনে করি এই আলোচনা আমার কাছে বিশেষ করে একটি শিক্ষণীয় আলোচনা। মির্জা গালিবের উপর আলোচনা করতে হলে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর জ্ঞানের প্রয়োজন হবে। ওই পরিমাণ জ্ঞান কিন্তু আমার নেই। মির্জা গালিবের একটি চিঠির বর্ণনা দিয়ে আলোচনা করার মতন আমার অত জ্ঞান কিন্তু আমার নেই। মির্জা গালিব জ্ঞানের সাগর, যদিও রাজকবি ছিলেন, যুদ্ধ করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সেই আপোষ করেনি, নিজের ব্যক্তিত্ব নিয়ে চলেছেন, এবং সেই সমাজের একটু ব্যতিক্রম ছিলেন। সচরাচর সাধারণ মানুষের সাথে তার মিলেমিল ছিল না। সমাজের এক স্রোতের বিরুদ্ধে অন্য স্রোতে মির্জা গালিব চলত। তার চলার মতো তার শক্তি ছিল তার কলমের শক্তি। শেষ অবস্থায় তার লিখতে গিয়ে কলম পড়ে যেত। আমরা যে আবারও যদি বলি, মির্জা গালিব অন্ধের কাছে আয়না বিক্রির মতন একটি গল্প বলেছিলেন। আমি যখন আয়না বিক্রি করতে গেলাম তখন আয়না কেনার কেউ নেই। তখন আমি দেখলাম আয়নায় ক্রয় করার মতন মানুষ নেই কেন? তখন আমি চোখ বুলিয়ে দেখলাম যাদের কাছে আমি আয়না বিক্রি করতে আসছি তাদের কিন্তু চোখ নেই। যার চোখ নেই সেই আয়না কি করবে? সে আয়না দিয়ে তার মুখ তো দেখতে পারবে না। সেই আয়নার কথা বলেছে, তার জ্ঞানের আয়নার কথা বলেছে। আমরা দুনিয়াবি যে আয়নার কথা বলি সে আয়না নয়। মির্জা গালিব বলেছে আমি আয়না বিক্রি করতে আসছি সত্যি, কিন্তু আয়না ক্রয় করার মতন, আয়না দেখার মতন এখানে কোনো কাস্টমার আমি পাইনি। আমি আমার আয়না নিয়ে আমি ফিরে যাচ্ছি। যেদিন আয়না দেখার মতো চোখ সৃষ্টি হবে সেদিন আবার আমি আয়না বিক্রি করার জন্য আসব। আমরা যারা মির্জা গালিবের আলোচনা করি, আমরা মির্জা গালিবের আয়না দেখার মতো আমাদের চোখ কিন্তু নেই। আমাদের আয়না দেখার মতো চোখ সৃষ্টি হতে আরও 1000 বছরের প্রয়োজন হতে পারে মির্জা গালিবের জ্ঞানের আয়নাকে আমরা যদি দেখতে চাই। ধন্যবাদ আজকের আয়োজক এবং উপস্থিতি সবাইকে। অনুষ্ঠানে মোহাম্মদ কামাল উদ্দিনকে সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য মির্জা গালিব সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। আলোচনায় অংশ নেন ডক্টর অধ্যাপক সানাউল্লাহ। গালিব সন্ধ্যা উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, যিনি এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন,
এবং তার আয়োজন না হলে আসলে অনেক কিছু সম্পর্ক থেকে আমরা বঞ্চিত হতাম। যিনি আমাদেরকে নতুন বলে যাওয়া অনেক বিষয়কে স্মরণ করিয়ে দেন, সামনে এনে সত্যের মুখোমুখি দাঁড় করান, তিনি হচ্ছেন আমাদের সবারই প্রিয় সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন। মঞ্চ উপবিষ্ট আছেন যিনি অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন, যার আলোচনার পরে আসলে আর খুব বেশি কিছু বলার থাকে না। আমি খুব তন্ন হয়ে মন্ত্রমুগ্ধের মতো যার আলোচনা শুনছিলাম এবং অমিয় সুধা পান করছিলাম। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক এবং টিভি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধেয় মুরব্বী এবং আরা চাটগাঁওবাসী সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন এবং বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক জনাব দুলাল কান্তি বড়ুয়া। উপস্থিত অন্যান্য সম্মানিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং সাদা কালো মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মহোদয় আছেন এখানে, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে কামাল ভাইয়ের সারগর্ভ আলোচনা পরে আলোচনা করার মতো খুব দুঃসাহস আমার নেই। আমি আসলে মির্জা গালিব সম্পর্কে তত বেশি কিছু জানার সুযোগ হয় না। এখানে এসে যতটুকু জেনেছি ততটুকু আমার এর আগে জানা হয়নি। আসলে কামাল ভাই এবং তার আগে যিনি আমাদের আলোচনা করেছেন, ওনাদের দুজনের আলোচনা থেকে আসলে অনেক কিছু আমরা সত্যিকার জানতে পেরেছি। তখনকার সময়ে যে মানের কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন, এখন তো আর রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করে না, নজরুল জন্মগ্রহণ করে না, মির্জা গালিবের মতো কবি এবং মহাকবি ইকবালের মতো দার্শনিক সাহিত্যিক কবি জন্মগ্রহণ করেন। আস্তে আস্তে সর্বদিক দিয়ে আমরা শূন্যের স্তরে চলে আসতেছি। এখন নেতার দিক দিয়ে যদি দেখি, আমরা বিশাল বিশাল মাপের যে মানের নেতা আমরা ইতিহাসে যাদের জীবনী পড়ে আলোকিত হই, সেই মানের নেতা এখন বর্তমানে কল্পনাও করা যায় না। এখন আসলে বড় বড় চেয়ারগুলোতে বড় বড় খুঁট পরে ছোট ছোট মানুষগুলো বসে আছে, এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়েছি। কিন্তু আগেকার দিনে ছোট ছোট জায়গায় বিশাল বিশাল মানুষগুলো বসে থাকতো, যাদের কথা সাহিত্য চর্চা করে আমরা এখন সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। ঠিক একই রকম মির্জা গালিবও অসাধারণ একজন সাহিত্যিক ছিলেন এবং একজন কবি ছিলেন, যার কবিতা চর্চা না হলে সত্যিকার জ্ঞান সমুদ্রে সাঁতারানো সম্ভব না। আমি যেতটুকু এখান থেকে শুনেছি, এতটুকু থেকে বুঝছি যে আসলে ওনার কবিতা গুলো যদি আমরা না পড়ি, আমরা সত্যিকার ভাবে জ্ঞান চর্চা থেকে অনেক অনেক দূরে পড়ে থাকবো। এগুলো আমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে, এগুলো সংগ্রহ করতে হবে। কারণ এগুলো যদি আমরা সংগ্রহ করতে না পারি, আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো না। কারণ আমাদের সক্রেটিস যে কথাটি বলেছেন, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এই কারণে যে আমি যে কিছু জানি না সেটা আমি জানি, অন্যরা তাও জানে না। অন্যরা তাও জানে না, আমি জানি না সেটা আমি জানি। তাহলে আসলে আমরা প্রত্যেকেই আমরা যে জানি না এটার জন্য হলো আমাদের জানার চেষ্টা করতে হবে। কারণ একজন মানুষ যখন এক দিঘি পরিমাণ জায়গার মাঝখানে দাঁড়ায়, তখন চতুর্পাশে যখন পার দেখতে পাওয়া যায়, তখন সে মনে করে যে আমি তো সব জানি, আমার অজানা তো কিছুই নাই। সাপোজ ধরলাম সে এসএসসি পাস করলো বা ইন্টার পাস করলো, সে চিন্তা করে যে আমি তো জ্ঞানের সবকিছুই আমার জানা হয়ে গেছে, আমার অজানা তার কিছু নেই। যখন সে ডিগ্রি বা অনার্স লেভেল বা মাস্টার্স লেভেল পর্যন্ত লেখাপড়া করে, সে যখন জ্ঞান সমুদ্রের মাঝখানে দাঁড়ায়, চতুর্পাশে আফসা আফসা পার দেখতে পায়, সে তখন চিন্তা করে যে আমি কিছু জানি, কিছু জানি।
আর যখন সে বিশাল পাণ্ডিত্য অর্জন করে, অনেক কিছু জ্ঞানের অনেক শাখা প্রশাখায় যখন গমন করে, তখন সে বিশাল সমুদ্রের মাঝখানে দাঁড়ালে সে দেখতে পায় চতুর্দিকে সকল অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখন সে ভাবতে শুরু করে, আসলে আমি তো জ্ঞান শক্তি কিছুই শিখতে পারলাম না, কিছুই জানতে পারলাম না, কিছুই অর্জন করতে পারলাম না, পৃথিবীর সবকিছুই তো আমার অজানাই রয়ে গেল। আর অজানা থাকতে থাকতে আমরা আসলে পৃথিবী থেকে চলে যাই। এবং সে কারণে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত উক্তি, বিখ্যাত হাদিস হচ্ছে, দুলনা থেকে কবর পর্যন্ত আমরা যদি জ্ঞান সাধনায় লিপ্ত থাকি, তারপরেও জ্ঞান সমুদ্রের এক কণা পরিমাণও আমরা অর্জন করতে পারবো না। এই বিশাল জ্ঞান ভান্ডার থেকে আমরা খুব বেশি সংগ্রহ করতে পারবো না। তো মির্জা গালিবদের বিশেষ করে আমি শরাব বা মদ্যপানের যে কথাগুলো আলোচনা হয়, কারণ এর পরে ইংরেজ শাসন শুরু হয়েছে। বিশেষ করে মুসলিম কবি সাহিত্যিককে, শাসকদেরকে কলুষিত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তখনকার সময়ে সকল ইতিহাস সাহিত্যের মধ্যে। ঠিক একইভাবে মির্জা গালিবের চরিত্রকেও কলুষিত করার জন্য শরাবকে, মদ্যপানকে আনা হয়েছে কিনা, আসলে এটাও চিন্তা করার, ইতিহাসকে পর্যালোচনা করা দরকার। আদৌ এত বড় জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি বা অতটুকু শরাব পান করতেন কিনা, বা শরাবটা আসলে কি শরবত ছিল কিনা, না মদ ছিল, এটাও বিবেচনা করা দরকার। এগুলো আসলে ইতিহাসকে পর্যালোচনা করলে হয়তো আমরা বুঝতে পারবো, হয়তো উনি হয়তো ফলের শরবত খেতেন, এটাকে সুরা হিসাবে হয়তো এভাবে হয়তো চিত্রায়িত হয়েছে, ইতিহাসে তুলে ধরা হয়েছে তাদের চরিত্রকে কালিবালিপ্ত করার জন্য। ইতিহাসকে পুনরায় আসলে পর্যালোচনা, আমরা ইতিহাস এক এক সময় এক এক রকম হয়। বাংলাদেশে আমরা যে ইতিহাস এক সময় পড়ে এসেছি, এখন এসে যদি একটু চিন্তা করি বা এখনকার আলোচনাগুলো যদি এক জায়গায় জড়ো হয়, তখন মনে হয় যে আমরা যা জেনেছি সব ভুলেই জেনেছি, আসলে এই জানা যথার্থ ছিল না। এখন যেগুলো জানছি এগুলোই সত্যিকার জানছি। আবার এরপরে কিছুদিন পরে হয়তো আবার যখন পরবর্তী প্রজন্ম আসবে, বলবো যে আগের গুলো জানা শুদ্ধই ছিল না। বার্ট্রান্ড রাসেল দার্শনিক যে কথাটা বলেছেন, উনি যখন সাহিত্য চর্চা করতেছিলেন, ওই সময় এক বুড়ি তার পাশ দিয়ে যাচ্ছিল এবং বুড়ি পিছনে ফিরে একটু মুচকি হেসেছে। সঞ্চালনা করেন দুলাল বড়ুয়া। অনুষ্ঠানের মূল আয়োজক বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন। এবং শেষ যতদিন না হবে ততদিন এই উক্তিটা থাকবে, যখন কেউ ছিল না তখন খোদাই ছিল, যখন এখানে কেউ ছিল না, অস্তিত্বই ছিল না, তখন খোদাই ছিল, আর যখন কিছুই থাকবে না তখন খোদাই থাকবে। এই কথাটা সচরাচর ভাবে কেউ বলতে পারে না তিনি যেভাবে বলেছেন। আর যেটা চৌধুরী গোলাম রাব্বানী যে কথাটা বলেছেন, প্রাসঙ্গিক সত্য প্রসত্য এই কথা না, মূল কথাটা তিনি বলছেন, ভাইয়া তখন আপনি ছিলেন না, তিনি বলছেন কবিরা আল্লাহর ছাত্র, মানে খোদার ছাত্র হচ্ছে কবিরা। তাহলে মানে তিনি কতটুকু গভীর থাকলে, কতটুকু প্রেমে, এইরকম প্রেমের ডুব দিতে পারলে এই কথাটা বলতে পারে, এটি একমাত্র তার পক্ষেই বলা সম্ভব ছিল। এই অসাধারণ জ্ঞান গরিমার পণ্ডিত পৃথিবীর একজন বিখ্যাত মানুষের নাম হচ্ছে মির্জা গালিব। এই মির্জা গালিবের জীবন কর্মের উপর আমরা তিনজন মানুষের গুরুত্বপূর্ণ কথা শুনেছি। অন্যরা যারা বলেছেন তারাও গুরুত্বপূর্ণ বলে নাই তা নয়, তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন। তবে এবার আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছে উপস্থিত ছিলেন সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউসের চেয়ারম্যান রবিউল হোসেন সহ সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস অনুরাগীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, মির্জা গালিব কেবল উর্দু বা ফার্সি সাহিত্যের নন, তিনি বিশ্ব সাহিত্যের চিরকালীন দার্শনিক কণ্ঠস্বর। তিনি মানুষকে প্রশ্ন করতে, ভাবতে এবং ভালোবাসার মধ্যেই জীবনের অর্থ খুঁজে নিতে শিখিয়েছেন।